আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, ভাই এবং বোনেরা। মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি রাত্রে দিন বানাই নাই, কাগজে নাই। তো এখন হয়েছে কি, ওই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটা আসলে ওটা অনেকের বাসার সামনে আর কি। এই হচ্ছে বিষয়। আমার পেছনে বাতাস থেকে তোমার খুব শীত করছে। শীত করবে। আচ্ছা, 3 দিন যাবত এই তোমরা লেকচার শীট কারা কারা পেয়েছো একটু হাত তুলে দেখি। কমেন্ট বক্সে একটু জানাও কারা কারা লেকচার শীট বাসা করতে পেরেছো। শিহাব, আচ্ছা হাত পেয়েছো, গুড, ভেরি গুড, ভেরি গুড। অনেকে তো পাইছো, গুড, ভেরি গুড। শিহাব কোথায় লেকচার শীট বই পাইছো দেখো তো আমাকে একটু। গুড গুড গুড, ভেরি গুড। সবগুলো পাইছো? 10টা পাইছো? গুড। ওখানে 1 থেকে 10 পর্যন্ত ছিল দেখো। আচ্ছা, তো আমি এই পর্যায়ে আচ্ছা, আমরা সবাই একটু খেয়াল করি যে আমার আসলে যে কারণে আমরা আজকের ক্লাসটা একটু ডিলে করে শুরু করেছি তার যথেষ্ট রিজন আছে বা যথেষ্ট কারণ আছে, ঠিক আছে? কারণটা আমি একটু বলছি তোমাদেরকে, একটু বল করো। হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা আমরা ক্লাসটা আজকে লেটে শুরু করতে বাধ্য হয়েছি বিকজ তোমরা হয়তো দেখেছো যে আমাদের আসলে একটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল, ইউসিসি গ্রুপের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল। আর যেহেতু আমি টেকনিক্যাল সাইডটা এখানে দেখি, সো আমাকে আসলে শুরু থেকেই থাকতে হয়েছে মানে স্বামী বিদেশ, বাধ্যতামূলকভাবে আমাকে থাকতে হয়েছে, কিছু করার নেই, স্বামী বিদেশ। তো এই কারণে হচ্ছে মূলত আমাকে বাধ্য হয়ে ক্লাসটা একটু লেটে শুরু করতে হলো। তো আমরা আজকের জন্যই মূলত 9টার সময় টাইম দিয়েছি, কিন্তু স্যারের ক্লাসটা, কামাল স্যারের ক্লাসটা তোমরা যারা যারা ক্লাসটা করেছো তোমরা দেখেছো যে ক্লাসটা আসলে 9:10 বেজে গেছিল। এই কারণে আমাদের ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেল। তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখনো আমাদের সমস্ত পার্টিসিপেন্ট এখনো যোগ দিতে পারে নাই। তারপর আমি ক্লাসটা রেকর্ড রাখছি, যারা যারা ক্লাসটা এটা পাবে না, আজকে ক্লাসটা আমি রেকর্ড প্রোভাইড করব, যেহেতু এটা আমার নিজের কারণে ক্লাসটা পিছিয়েছি, এই কারণে আমি ক্লাসটা রেকর্ডটা প্রোভাইড করব। ওকে, আচ্ছা। তো এখন আলোচনা শুরুতেই আমরা ফার্স্টে আজকে টপিকে চলে যাব, সরাসরি লেকচার নাম্বার 3 আমরা টপিকে চলে যাব। আচ্ছা, আশা করা যায় যে আমরা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছি। সবাই আশা করি আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে সাউন্ডের ব্যাপারে বলছো যে সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, আমি তাহলে সাউন্ডের বিষয়টা আবার একটু চেক করি। আচ্ছা, এখন বলো দেখি যে সাউন্ড কি ক্লিয়ার? এখন কি শুনতে পাচ্ছো? আমি মাইক্রোফোন চেঞ্জ করে দিয়েছি, এখন কি সাউন্ড শুনতে পাচ্ছো? এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি, তাই তো? আচ্ছা, আমি আজকে কোর্স প্ল্যানটা দেখাচ্ছি না, আমি সরাসরি ভাবে ক্লাসটা শুরু করছি। আর আরেকটা বিষয় হচ্ছে, রুহুল আমিন সুজন তুমি লিখেছো যে ওয়ার্ড ট্রিক্সটা আজকে প্রথম অংশে দেখানোর কথা ছিল, কিন্তু
আমি আজকে সময়ের অভাবে আজকে ওয়ার্ড ট্রিক্সটা আমি তোমাদেরকে দেখাবো না। ওয়ার্ড ট্রিক্সটা হচ্ছে আমি পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে রবিবার তো, আমরা মঙ্গলবারের ক্লাসে, আগামী পরশুদিনের ক্লাসে আমরা ওয়ার্ড ট্রিক্সটা দেখবো। আচ্ছা, আজকে আমরা মূল আলোচনাটা একটু শেষ করতে হবে। আজকে ক্লাসে যে আমাদের কন্টেন্ট ছিল, 3টা কন্টেন্ট ছিল। লেকচার নাম্বার 3, লেকচার শিট কেউ সামনে রাখবে না, লেকচার শিট বন্ধ করে রাখো, সামনে শুধু খাতা কলম রাখবা, ঠিক আছে? কেউ সামনে কোনো লেকচার শিট যাতে না থাকে, জাস্ট ফলো করো, কারণ দুটো একসাথে দেখতে গেলে তোমার কনসেন্ট্রেশন থাকবে না, ঠিক আছে? মেইন বিষয়গুলো একটু বুঝে নাও, এরপর লেকচার শিট উল্টাইলেই তুমি বুঝতে পারবা যে ওখানে কি আছে না আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের আজকে লেকচার নাম্বার 3, টপিকের নামগুলো আমরা একটু ফার্স্টে লিখে নিব। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, comparison of adjective and adverb, comparison of adjective and adverb। আচ্ছা, যেহেতু হাই ফ্রিকোয়েন্সি লেকচার, অতএব হচ্ছে আমরা সেভাবেই আমরা ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমরা সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করব। আচ্ছা, এখন একটু কমেন্ট করা থেকে একটু বন্ধ থাকে, মানে কমেন্ট এখন করার কোনো প্রয়োজন নাই। আর যারা লিখছো যে লেকচার শিট পাওনি, তাদের বাসা ডেফিনেটলি দূরবর্তী জায়গায় পড়ছে, অর্থাৎ যদি তোমার বাসা দিনাজপুর অঞ্চলে, মানে অর্থাৎ উত্তরবঙ্গে হয়ে থাকে, তাহলে হয়তো কালকে সকালে পাবা, ঠিক আছে? আর আজকে কিন্তু কাছাকাছি ডিস্ট্রিক্টে যারা আছে তারা সবাই কিন্তু আজকে পেয়ে গেছে, ঠিক আছে? তো এবার আমরা সবাই একটু স্ক্রিন থেকে খেয়াল করব। আপাতত একটু কমেন্ট না করি প্লিজ, কমেন্ট করলে কনসেন্ট্রেশনটা একটু ব্রেকআপ হয়ে যায়। কমেন্ট না করি, আমরা একটু দেখি যে আজকে ক্লাসে কি আছে না আছে, একটু আলোচনাটা শুরু করি। আমার ফার্স্ট কোয়েশ্চেন, আচ্ছা, অ্যাডজেক্টিভ ইজ এ ড্যাশ। এখন আমার প্রশ্ন, এই অ্যাডজেক্টিভ মূলত কেমন টাইপের শব্দ? এটা কি একটা কোয়ালিফাইং, অ্যাডজেক্টিভ তোমার কোয়ালিফায়ার, নাকি অ্যাডজেক্টিভ হচ্ছে একটা মডিফায়ার? আচ্ছা, সিতে আছে সাবস্টিটিউটিং ওয়ার্ড, ডিতে আছে পার্টিসিপল। আচ্ছা, এই একটা প্রশ্ন, এই প্রশ্নটা ঘুরে ফিরে তোমার বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসতে দেখা গেছে, এবং আমি দেখতে পাচ্ছি যে তোমরা শিহাব, আকিব, সুরজ মিত্র, গোলাম কিবরিয়া, আবির, সাইমন, তোমরা সবাই কিন্তু এখানে কমেন্ট করেছো অ্যাডজেক্টিভ হচ্ছে একটা মডিফায়ার, ঠিক আছে? সবাই কমেন্ট করেছো অ্যাডজেক্টিভ হচ্ছে মডিফায়ার। হাতে গোনা 1 জন 2 জন 3 জন 4 জন, হাতে গোনা কয়েকজন তোমরা কমেন্ট করেছো যে এটা কোয়ালিফায়ার। আচ্ছা, মনে রাখবা, এই প্রশ্নটা ধরো যদি আমি এখন না দেখাইতাম, তাহলে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন যেভাবে বলতেছো যে এটা মডিফায়ার, পরীক্ষার মধ্যে তোমরা এটাই দাগাই দিয়ে আসতে। বাট অ্যাডজেক্টিভ যদি অপশনে এরকম দুটোই থাকে, আমরা সিলেক্ট করব হচ্ছে এটা একটা কোয়ালিফায়ার। অ্যাডজেক্টিভ হচ্ছে একটা কোয়ালিফাইং ওয়ার্ড, এটা একটা কোয়ালিফায়ার বা এটা একটা কোয়ালিফাইং ওয়ার্ড। আমি আবারও বলছি, অ্যাডজেক্টিভ হচ্ছে একটা কোয়ালিফায়ার বা একটা কোয়ালিফাইং ওয়ার্ড। কিন্তু যদি অপশনের মধ্যে কোয়ালিফায়ার এটা যদি অপশনে না থাকে, তখন আমরা সিলেক্ট করব এটা হচ্ছে মডিফায়ার। আচ্ছা, একজন প্রশ্ন করেছো যে ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস মাত্র শুরু হয়েছে, মানে আমরা এই যে প্রথম প্রশ্নের মাধ্যমে আলোচনা স্টার্ট করেছি, সো ডোন্ট বি ওয়ারিড। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে কেন এটা মডিফায়ার, এবং মডিফায়ার না কেন এটা কোয়ালিফায়ার? আমি কিন্তু বলি নাই যে এটা মডিফায়ার না। অ্যাডজেক্টিভ কিন্তু একটা মডিফায়ার, আবার অ্যাডজেক্টিভ একটা কোয়ালিফায়ার। তাহলে দুটার মধ্যে ডিফারেন্সটা কি? দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে কোয়ালিফায়ার, ওর কাজ হচ্ছে তোমাকে গালিগালাজ করা, তোমার প্রশংসা করা এবং তোমার অবস্থা সম্পর্কে জানানো। অর্থাৎ কারো দোষ, গুণ কিংবা অবস্থা, কারো দোষ, গুণ কিংবা অবস্থা, এই দোষ গুণ অবস্থা যে বোঝায় সেই হচ্ছে তোমার কোয়ালিফায়ার। যেমন ধরো আমরা যদি বলি যে ইউ আর এ গুড বয়,
আচ্ছা, তাহলে আমরা এখন যদি আমাদের যদি এখন অপশনে প্রশ্ন থাকে যে অ্যাডজেক্টিভ কি তোমার কোয়ালিফায়ার নাকি অ্যাডজেক্টিভ হচ্ছে মডিফায়ার, তাহলে আমরা বলবো যে এটা কোয়ালিফায়ার। কারণ কোয়ালিফায়ারের জায়গাটা হচ্ছে অনেক ছোট। কোয়ালিফায়ারের কাজ হচ্ছে মাত্র 3টা। এর মধ্যে একটা কাজ হচ্ছে তুমি কাউকে প্রশংসা করতেছো, মানে কারো গুণ বর্ণনা করতেছো। আরেকটা হচ্ছে 2 নম্বর কাজ, তুমি কারো দোষ বর্ণনা করতেছো। 3 নম্বর কাজ, কারো অ্যাক্টিভিটিস বোঝাচ্ছ, মানে কারো অবস্থা বোঝাচ্ছ, মানে সে কি বড় লোক নাকি ছোট লোক, সে কি খুশি নাকি সে অখুশি, সে কি বিবর্ণ নাকি সে দরিদ্র, মানে তার একটা অবস্থা বোঝাচ্ছ। এটা হচ্ছে তোমার দোষ গুণ অবস্থা। এই দোষ গুণ অবস্থা স্পেসিফিক্যালি যে বোঝায় সে হচ্ছে কোয়ালিফায়ার। আর এগুলা ছাড়া বাকি যত ধরনের কাজ আছে তারা হচ্ছে মডিফায়ার। সো যেমন ধরো অ্যাডভার্ব। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, আচ্ছা বলো দেখি, এখানে অ্যাডজেক্টিভ বলেছি আমি কোয়ালিফায়ার, ধরো এখানের মধ্যে অ্যাডজেক্টিভ নাই, আসছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ইজ এ ড্যাশ। অ্যাডভার্বটা কি? তুমি কিন্তু তখন বলবা না যে অ্যাডভার্ব হচ্ছে একটা কোয়ালিফায়ার। অ্যাডভার্ব কিন্তু মূলত একটা মডিফায়ার। তাহলে আশা করি আমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছি। আবার ধরো এখানের মধ্যে তোমার ধরো ফ্রেজ আসলো, যে ফ্রেজ, ফ্রেজ, যে কোনো ফ্রেজ, এরা মূলত কি? তুমি কিন্তু বলবা না যে কোয়ালিফায়ার, এরা হচ্ছে মডিফায়ার। তারপর ধরো এখানের মধ্যে আসলো পার্টিসিপল, এই যে পার্টিসিপল। তো আমরা জানি যে পার্টিসিপল আছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তাই না? তো এই পার্টিসিপল গুলা কি? তুমি কিন্তু বলবা না যে এরা কোয়ালিফায়ার। পার্টিসিপল সবাই কিন্তু মূলত মডিফায়ার। তাহলে আশা করি আমরা বুঝতে পারতেছি যে তোমার যারা মডিফায়ার তারা কিন্তু অনেকে হইতে পারে, মানে মডিফায়ারের পরিবারটা কিন্তু অনেক সদস্যের পরিবার। এর ভাই বোনের সংখ্যা অনেক, মডিফায়ারের ভাই বোনের সংখ্যা অনেক, কিন্তু কোয়ালিফায়ার এর ভাই বোনের সংখ্যা মাত্র 3টা। বোঝা গেছে বিষয়টা? মানে সবাই কিন্তু সকল মডিফায়ার কোয়ালিফায়ার হতে পারে, কিন্তু সকল কোয়ালিফায়ার মডিফায়ার হতে পারে না। তো এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো। নেক্সট, সেকেন্ড কনসেপ্ট, অ্যাডজেক্টিভ থেকে আমাদের সেকেন্ড কনসেপ্ট। আচ্ছা, 2 নম্বর কনসেপ্টটা হচ্ছে তোমার পজিশন। পজিশন শিরোনামে তোমাদেরকে পরীক্ষার মধ্যে নানামুখী প্রশ্ন করতে পারে, নানামুখী প্রশ্ন এখান থেকে হতে পারে। তো আমরা এখান থেকে মূলত সিঙ্গেল লাইন ট্রান্সলেশন, সিঙ্গেল লাইন ট্রান্সলেশন, এটা কিন্তু রিটেনের জন্য দেখাচ্ছি না, এটা এমসিকিউ পরীক্ষার মধ্যেও কিন্তু তোমার ট্রান্সলেশন থাকে, এমসিকিউ পরীক্ষার মধ্যেও। তো আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। ধরো একটা প্রশ্ন এলো পরীক্ষার মধ্যে, প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম যে অনুবাদ করুন। ঠিক আছে, অনুবাদ করুন। এখন আমি একটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা একটু খাতার মধ্যে একটু উঠায় নাও দেখি সবাই। লেখো যে লাইক জনি বাজার থেকে একটি খুব সুন্দর লাল রঙের লোহার তৈরি মাঝারি আকৃতির জাপানে প্রস্তুতকৃত মাছ ধরার নৌকা কিনেছে। জনি বাজার থেকে একটি খুব সুন্দর লাল রঙের লোহার তৈরি মাঝারি আকৃতির জাপানে প্রস্তুতকৃত মাছ ধরার নৌকা কিনেছে। তো তোমরা যদি সেন্টেন্সটা একটু ভালো করে অবজার্ভ করো, এটাকে আসলে আমরা কিভাবে এখন একটু অনুবাদ করব সেটা তো আমাদেরকে একটু বুঝতে হবে। তো দেখো, আমরা যদি এখন এটাকে একটু অনুবাদ করতে যাই যে জনি বাজার থেকে একটি খুব সুন্দর লাল রঙের লোহার তৈরি মাঝারি আকৃতির জাপানে প্রস্তুতকৃত মাছ ধরার নৌকা কিনেছে। তো এটার জন্য আমাকে প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে সেপারেট করে ফেলতে হবে। তো এই বাক্যের সাবজেক্ট কোনটা সেটাকে আমরা একটু সেপারেট করি। সাবজেক্টটা হচ্ছে জনি, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে সে কি কিনেছে, সে একটা নৌকা কিনেছে, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, সে কি করেছে, সে কিনেছে, এটা হচ্ছে ভার্ব। তার মানে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু পেয়ে গেছি। সাবজেক্ট হচ্ছে তোমার জনি, ভার্ব হচ্ছে কিনেছে, আর অবজেক্ট হচ্ছে নৌকা। এখন সাবজেক্টকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার অবজেক্টকে যে মডিফাই করে সেও তো অ্যাডজেক্টিভ। কিন্তু একটা প্রশ্নে যদি তোমার একাধিক অ্যাডজেক্টিভ চলে আসে তাহলে অবশ্যই একটা অর্ডার মেনটেন করে তাদেরকে সাজিয়ে লিখতে হয়। তো সেই অর্ডারটা কি? যেমন ধরো আমি ফার্স্টে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী আমি সেন্টেন্সটাকে যদি একটু লিখি, তাহলে ফার্স্টে আমরা এভাবে লিখবো যে জনি লেট হবে, জনি
হ্যাজ বট নৌকা, নৌকা মানে কি বোট, তাই তো? আচ্ছা, জনি হ্যাজ বট আ বোট, অর্থাৎ জনি একটা নৌকা কিনেছে, জনি হ্যাজ বট আ বোট। এখন আমাদের কাজ হচ্ছে এই সেন্টেন্সে, তোমরা একটু মন দিয়ে খেয়াল করবা, এই সেন্টেন্সে এই যে আমরা দেখতে পাচ্ছি নৌকা, এই নৌকাটাকে মডিফাই করার জন্য দেখো এখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে। এই যে ডিটারমিনার, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এই যে আর্টিকেল এ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তারপরে যে খুব সুন্দর, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। লাল রঙের, এটাও একটা অ্যাডজেক্টিভ। লোহার তৈরি, এটাও একটা অ্যাডজেক্টিভ। মাঝারি আকৃতির, অ্যাডজেক্টিভ। জাপানের প্রস্তুতকৃত, অ্যাডজেক্টিভ। মাছ ধরার, এটাও একটা অ্যাডজেক্টিভ। তার মানে একাধিক অ্যাডজেক্টিভ যেহেতু একটা বাক্যে চলে এসেছে, তাহলে কার পরে কে বসবে সে অর্ডারটা আমাকে একটু বুঝে নিতে হবে। অনেকগুলো অ্যাডজেক্টিভ যদি চলে আসে, তাহলে তোমরা প্রথমে যে অর্ডারটা মেনটেন করবা, ফার্স্টে বসাবা হচ্ছে ডিটারমিনার। এটা মুখস্থ করে ফেলো, ডিটারমিনার লিখবা আর মুখস্থ করবা। ফার্স্টে কে বসবে? ডিটারমিনার। ডিটারমিনারের পরেই, এখন কিন্তু আমরা বলতে পারবা না যে ভাই ডিটারমিনার কি আমি বুঝি না। ডিটারমিনার কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি লেকচার নাম্বার 1 এ, ডিটারমিনার পড়িয়েছি। ওই যে মেনি, মাচ, ফিউ, লিটল, তারপর আর্টিকেল যারা আছে এ এন দি, তাই না? এরা সবাই হচ্ছে ডিটারমিনার। তার মানে ডিটারমিনার কি তোমরা খুব ভালো করেই জানো। ডিটারমিনারের পরেই বসবে হচ্ছে অবজারভেশন। অবজারভেশন, অবজারভেশনের পরে নিয়ে যাবা ফিজিক্যাল ডিসক্রিপশন। ফিজিক্যাল ডিসক্রিপশনের মধ্যে আবার থাকবে হচ্ছে সাইজ, শেপ, এজ, কালার। কেমন? আচ্ছা, এরপরে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে অরিজিন। অরিজিনের পরে হচ্ছে ম্যাটেরিয়াল, এরপরে হচ্ছে কোয়ালিফায়ার, কোয়ালিফায়ার, আর সবার শেষে আমরা ওই যে নাউনটাকে বসাবো। তাহলে এখন তোমরা একটু খেয়াল করবা যে আমি এখানের মধ্যে টোটাল 6টা ক্যাটাগরির নাম আমি এখানে মেনশন করেছি। ফার্স্টে দেখো কি লিখেছি, ডিটারমিনার, এরপরে অবজারভেশন, তারপরে ফিজিক্যাল ডিসক্রিপশন, এরপরে অরিজিন, তারপর ম্যাটেরিয়াল, সবার শেষে কোয়ালিফায়ার। লেখা শেষ হয়ে গেলে আমাকে একটু জানাবা যে লেখা হয়ে গেছে। লেখা শেষ হওয়ার সাথে সাথে আমাকে ইনফর্ম করবা যে লেখা হয়েছে কিনা। আচ্ছা, ডান। এখানে অনেকেই বলেছো ডান হয়ে গেছে। এখন তোমরা একটু খেয়াল করো, ডিটারমিনার মানে কি সেটা আমরা সবাই জানি। অবজারভেশন মানে হচ্ছে কোনো কিছু দেখে তুমি যে মন্তব্যটা করবা। যেমন তুমি বললা যে সে অনেক ভালো, ভালো হচ্ছে একটা অবজারভেশন। তুমি বললা যে সে অনেক পচা, পচা হচ্ছে একটা অবজারভেশন। ও অনেক চিকন, চিকন একটা অবজারভেশন। ও অনেক মোটা, মোটা একটা অবজারভেশন। তার মানে কোনো কিছু দেখে তুমি যে মন্তব্য করতেছো, এই মন্তব্যটা হচ্ছে অবজারভেশন। আচ্ছা, তারপরে আসো হচ্ছে তোমার ফিজিক্যাল ডিসক্রিপশন। ফিজিক্যাল ডিসক্রিপশনের মধ্যে তোমার 4টা পার্ট থাকে। যেমন ধরো আমার হাতে একটা সেলফোন আছে, আমি বলবো যে এটার সাইজ কেমন, তো আমি বললাম যে এটা সাইজ হচ্ছে তোমার মাঝারি আকৃতির। এটা শেপ কেমন, আমি বললাম যে এটা শেপ হচ্ছে তোমার রাউন্ড, সরি এটা হচ্ছে তোমার স্কয়ার, স্কয়ার শেপের। আচ্ছা, তারপর আমি বললাম যে এটার তোমার হচ্ছে এইজ কেমন, মানে এটা কবে নেওয়া হয়েছে। আমি ধরো এটা গতকালকে নিয়েছি, তার মানে এটার এইজ হচ্ছে এটা নিউ। আর এটার কালারটা কি, এটার কালারটা হচ্ছে ব্লু। তার মানে আমি বুঝতে পারতেছি যে সাইজ, শেপ, এইজ এবং কালার, এটার মধ্যে মূলত হচ্ছে যেটা থাকবে আমাকে পরপর সিরিয়াল অনুযায়ী সেটাকে মেনটেন করতে হবে। আচ্ছা, তারপরে আসো হচ্ছে তোমার অরিজিন। অরিজিন মানে হচ্ছে যে কোত্থেকে এটা বানানো হয়েছে। যেমন ধরো এটা যদি চায়না থেকে বানায় তাহলে বলবো চাইনিজ, ইন্ডিয়া থেকে আনলে এটা বলবো ইন্ডিয়ান। এরপর ম্যাটেরিয়াল কি দিয়ে বানানো হয়েছে। কোয়ালিফায়ার মানে হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ কোন একটা, এই যে ধরো এই যে এটা 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 এটার উদ্দেশ্যটা কি, মানে মোবাইল ফোনের উদ্দেশ্যটা কি, কথা বলা। তার মানে টকিং ফোন, এই টকিংটা হচ্ছে এটার কোয়ালিফায়ার। তো ওই যে নৌকা কিনেছে, এই নৌকা কেনার উদ্দেশ্যটা কি, মাছ ধরা। তাহলে মাছ ধরা মানে ফিশিং, এই ফিশিংটা হচ্ছে কোয়ালিফায়ার। তার মানে কোনো কিছুর উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্যটা হচ্ছে কোয়ালিফায়ার। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা যে কাজটা করবো এটাকে একটু অনুবাদ করে ফেলি তাহলে। জনি হ্যাজ বট আ বোট। এখন ফার্স্টে আমরা যদি ডিটারমিনার বসাই, আমরা দেখতে পাচ্ছি এখানে ডিটারমিনার দেয়া আছে, সেটা হচ্ছে আর্টিকেল এ। এরপরে হচ্ছে অবজারভেশন। অবজারভেশনটা হচ্ছে তোমার কেমন, আমি বলবো যে এটা তোমার ভেরি বিউটিফুল, খুব সুন্দর, ভেরি বিউটিফুল। এই যে ভেরি বিউটিফুল। আচ্ছা, তারপরে দেখো হচ্ছে তোমার ফিজিক্যাল ডিসক্রিপশন। ফিজিক্যাল ডিসক্রিপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাঝারি আকৃতির, এটা একটা আছে মাঝারি আকৃতির, আরেকটা হচ্ছে তোমার এই যে লাল রঙের, ঠিক আছে, লাল রঙের। তার মানে দুটো ফিজিক্যাল ডিসক্রিপশন আছে, অর্থাৎ সাইজ আছে আর মানে কালার আছে, দুটো আছে।
তাহলে সাইজটা আমি লিখবো হচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে সাইজ হচ্ছে মিডিয়াম, আর কালারটা হচ্ছে তোমার এই যে রেড, ঠিক আছে, রেড। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আমাকে লিখতে হবে অরিজিন। অরিজিন মানে হচ্ছে এটা কোত্থেকে বানানো হয়েছে। অরিজিন হচ্ছে জাপানের প্রস্তুতকৃত। জাপানের প্রস্তুতকৃত মানে হচ্ছে জাপানিজ, আমি এখানের মধ্যে লিখলাম এই যে জাপানিজ, ঠিক আছে, জাপানিজ। তারপরে হচ্ছে তোমার এরপরে কোনটা দেখো দেখি, ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হচ্ছে তোমার কি দিয়ে বানানো হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে কি দিয়ে বানাইছে সেটা কিন্তু ও আছে, তো এই যে লোহার তৈরি, এই যে লোহার তৈরি আমরা দেখতে পাচ্ছি, এই যে লোহার তৈরি। লোহার তৈরি মানে হচ্ছে তোমার আয়রন, ঠিক আছে। আমি কিন্তু এখানের মধ্যে লিখবো না যে আয়রন মেড, আমাকে লিখতে হবে জাস্ট আয়রন। আচ্ছা, আর তারপরে হচ্ছে তোমার উদ্দেশ্যটা কি, মানে কোয়ালিফায়ার। এই যে সবার শেষে দেখো যে এই যে কোয়ালিফায়ার, কোয়ালিফায়ারটা কি, কোয়ালিফায়ারটা হচ্ছে তোমার ফিশিং। তাহলে আমি এখানের মধ্যে লিখে ফেলবো হচ্ছে এই যে ফিশিং। তাহলে দেখো এখন যেই প্যাটার্নেই তোমার তোমার সেন্টেন্স ট্রান্সলেশন করতে দেওয়া হোক তুমি কিন্তু পারবা। অর্থাৎ তুমি বলবা যে জনি হ্যাজ বট আ ভেরি বিউটিফুল মিডিয়াম রেড জাপানিজ আয়রন ফিশিং বোট। জনি হ্যাজ বট আ ভেরি বিউটিফুল মিডিয়াম রেড জাপানিজ আয়রন ফিশিং বোট। এখন সেটা কোত্থেকে কিনেছে, সেটা বাজার থেকে কিনেছে, এই যে বাজার থেকে। এটা হচ্ছে তোমার এক্সটেনশন। এক্সটেনশনটা আমি সবার শেষে বসাই দিব যে এই যে ফ্রম দা মার্কেট, শেষ। তাহলে আশা করা যায় যে একাধিক অ্যাডজেক্টিভ যদি একটা বাক্যে চলে আসে তাহলে কিভাবে তাদেরকে পরপর সাজিয়ে লিখতে হয় এই কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট কনসেপ্ট নাম্বার 3, 3 নাম্বার কনসেপ্ট, অ্যাডজেক্টিভের 3 নাম্বার কনসেপ্ট। 3 নাম্বার কনসেপ্ট যেটা আসবে সেটা হচ্ছে হাইফেনেটেড, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এটা গুরুত্বপূর্ণ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমার প্রশ্ন হওয়ার সম্ভাবনা ধরে নাও যে তোমার 90%, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন সম্ভাবনা 90%। হাইফেনেটেড, ধরো আমি যদি একটা সেন্টেন্স লিখি এভাবে, সেন্টেন্সটা লিখলাম এভাবে, এখানে একজন লিখেছে যে আজকে ক্লাসটা দিব। হ্যাঁ, ক্লাস অবশ্যই আজকে তো দিব, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। আজকে ক্লাসের টাইমিংটা যেহেতু আমি চেঞ্জ করতে হয়েছে, অতএব আজকে ক্লাসটা আমি এটা তোমাদের সবার কাছেই আমি কপিটা দিয়ে দিব, ডোন্ট বি ওয়ারিড। কিন্তু ক্লাসটা মনোযোগ সহকারে একটু শুনতে হবে, ঠিক আছে, তা না হলে পরে আবার তালগোল হারাই ফেললাম। আচ্ছা, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। আচ্ছা, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ মানে হচ্ছে, যেমন ধরো আমি যদি এভাবে লিখি যে দিস ইজ আ 10-page বুক। আবার আমি লিখলাম দিস আর সাম 10-page বুকস। তোমরা সবাই এবার একটু খেয়াল করবা যে আমি এখানের মধ্যে সবার শেষের যে ওয়ার্ডটা সেটা তো নাউন হয়, তাই না? তাহলে এখানে বুক এটা নাউন এবং এটা সিঙ্গুলার নাউন। আবার এই যে দেখো 2 নম্বর বাক্যে যে বুকস দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা নাউন এবং এটা প্লুরাল নাউন। তার মানে আমি এখানের মধ্যে দুটো নাউন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই যে বুক এটা সিঙ্গুলার নাউন, আর পরের বাক্যে বুকস এটা হচ্ছে প্লুরাল নাউন। তো একটা বাক্যের নাউন সিঙ্গুলার হবে যদি ওই বাক্যের ভার্বটা সিঙ্গুলার হয়, ওই বাক্যের ডিটারমিনার সিঙ্গুলার হয়। একটা বাক্যের নাউনটা প্লুরাল হবে যদি ওই বাক্যের ভার্বটা প্লুরাল হয়, ডিটারমিনার প্লুরাল হয়। তার মানে ভার্ব এবং ডিটারমিনারের উপর ডিপেন্ড করে শেষের নাউনটা সিঙ্গুলার বা প্লুরাল এটা নির্ধারণ করতে হয়। তাহলে নাউনের আগে যেটাকে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা, এটা নিশ্চয়ই এই নাউনটাকে মডিফাই করতেছে। আর নাউনকে যে মডিফাই করবে তাকেই তো আমরা অ্যাডজেক্টিভ বলবো, তাই না? তার মানে 10 পেজ এটা ডেফিনেটলি এই নাউনটাকে মডিফাই করতেছে। আবার পরের বাক্যেও দেখো এই যে 10 পেজ এটাও কিন্তু এই নাউনটাকে মডিফাই করতেছে, বুকসকে মডিফাই করতেছে। তো নাউনকে যে মডিফাই করবে সেই হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে প্রথম বাক্যের মধ্যে আমরা যাকে পেয়েছি 10 পেজ এটাও একটা অ্যাডজেক্টিভ, পরের বাক্যের মধ্যে 10 পেজ এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আর যেহেতু এখানে আমরা একটা হাইফেন দেখতে পাচ্ছি এই কারণে এটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেন থাকার কারণে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এখান থেকে যে তথ্যটা তোমাদের মাথায় রাখতে হবে যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের সাথে কখনোই কোনো অবস্থাতেই এস বা ইএস হবে না। আমি আবারও বলছি, হাইফেনেটেড অ্যাডজেক্টিভের সাথে কখনোই কোনো অবস্থাতেই এস কিংবা ইএস যোগ করা যাবে না। তার মানে আমি এখানে এই যে 10 পেজ এটার সাথে আমি এস যোগ করতে পারবো না, এই যে পেজেস এভাবে বলা যাবে না। কিংবা এটার সাথে এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে ধরো আমি যে এইভাবে দিলাম এই যে অ্যাপোস্ট্রফি এস হয়ে গেল, এই যে অ্যাপোস্ট্রফি এস এই যে পেজেস আমি এভাবেও কিন্তু বলতে পারবো না। তার মানে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের সাথে আমরা কখনোই এস বা ইএস কিংবা অ্যাপোস্ট্রফি এস আমরা যোগ করতে পারবো না। তাহলে এতটুকু পর্যন্ত কনসেপ্ট আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আরেকটা কথা তোমাদেরকে একটু বলে রাখি। আমাদের আজকের ক্লাসটা আমি তোমাদেরকে যেহেতু টাইমটা একটু শর্টেন হয়ে গেছে,
আমি ক্লাসটা কিন্তু তোমাদের কালকে সকালেও কিন্তু আমি তোমাদের ক্লাস নিব, বাট কালকে কিন্তু তোমাদের সাথে আমার কোনো ক্লাস নাই, মানে রুটিনে নাই। বাট কালকে ক্লাসটা আমি এক্সট্রা নিব, যেহেতু হচ্ছে আমাদের আজকে ক্লাসের টাইমিংটা চেঞ্জ হয়েছে, এবং আমার ক্লাসে যে রিয়েল ম্যাটেরিয়াল, ঠিক আছে, অর্থাৎ যেটা অ্যানালাইটিক্যাল ম্যাটেরিয়াল, এটা কিন্তু আমার এই কোচিং এর মধ্যে না, এটা আমি বাসা থেকে ক্লাসটা কন্ডাক্ট করি আর কি। তো আমার সেটাও তোমাকে দেখানোর প্রয়োজন পড়েছে, কেমন? তো আমি ওটাও তোমাদেরকে কালকে দেখাবো। এবং কালকে সকালে তোমাদের কাদের কাদের ক্লাস আছে, মানে সকাল বলতে ধরো 11টা থেকে 1টার মধ্যে কারো কোনো ক্লাস আছে কিনা কোনো জায়গায়, কোনো কোচিং এ বা কোনো স্যারের কাছে, একটু আমাকে একটু কমেন্ট বক্সে জানাও দেখি কয়জনের আছে। আচ্ছা, কমেন্ট বক্সে না, একটু হ্যান্ড রেজ করো, তাহলে বোধহয় আমি বুঝতে সুবিধা হবে আমার জন্য। কয়জনের আছে সকাল 11টা থেকে 1টার মধ্যে, তারা একটু হ্যান্ড রেজ করো, আমি একটু দেখি কাদের কাদের আছে। সকাল 11টা থেকে 1টার মধ্যে, ওরে বাবা, না অনেকেরই তো আছে, অনেকেরই তো আছে। আচ্ছা, আচ্ছা, এখানে আবার আরেকজন কমেন্টও করছে যে তার ক্লাসও চলতেছে, মানে হ্যাঁ বুঝতে পেরেছি, আসলে এটা অড টাইমিং হয়ে গেছে। তাহলে আমি আবার সবাইকে একটু লোয়ার হ্যান্ড দিয়ে দিলাম। আচ্ছা বলো দেখি, বিকেল 4টার সময় কি কারো কোনো ক্লাস আছে? বিকেল 4টায়, আগামীকালকে বিকেল 4টায় আমি এক্সট্রা একটা ক্লাস তোমাদেরকে দিতে যাচ্ছিলাম, মানে আজকের ক্লাসের বর্ধিত ভার্সন, আগামীকাল বিকেল 4টায়। সাম্য কোথায় ক্লাস আছে একটু বলো দেখি আমাকে, শুনতে পাচ্ছ? ইউসিসি চিটাগং ব্রাঞ্চে এক্সাম আছে। আচ্ছা, ও আচ্ছা, চিটাগং ব্রাঞ্চের স্টুডেন্টও ক্লাস করছো না? সেম টাইমে নেন, সেম টাইমে তো নেওয়া পসিবল হবে বোধহয় না, বিকজ কালকে কি বার? কালকে হচ্ছে রবি, সোমবার সেম টাইম বলতে না, কালকে ওই সময় সম্ভব না। আচ্ছা, তার মানে 7টার সময় আপনাদের অনেক প্রবলেম হচ্ছে, তাই তো? তাহলে কি আর করার, স্বামী বিদেশ 6:30তে সম্ভব না। সকালে না, সকালে অনেকের ক্লাস, তো আমি সকালবেলা তোমাদেরকে দিতে পারবো না ভাই, বুঝতে পারছো? আচ্ছা, যদি কালকে রাতে 8টার সময় কি কারো কোনো ক্লাস আছে? তাও তো বোধহয় আছে, খুব সম্ভব, মানে পোলাপাইন এত ব্যস্ত হয়ে গেছে। নাই। আচ্ছা, 8টার সময় নাই, ফাইন, ভেরি ফাইন, গুড। তাহলে যেহেতু 8টার সময় নেই, তাহলে আমরা আগামীকালকে 8টার সময় ক্লাস রাখতে পারি। একজন হাত তুলেছো, লাবণ্য প্রভা, তোমার মেবি কালকে 8টায় ক্লাস আছে, কোনো সমস্যা নাই। ও না, সে আবার হাত নামায় ফেলছে, হয়তো ভুলে হাত তুলছে। আচ্ছা, তো যাই হোক, লাবণ্য প্রভা যদি ক্লাস থেকেও থাকে কোনো সমস্যা নাই, কালকে ক্লাসটা তুমি জয়েন করে তুমি অন্য ক্লাস করতে পারো। যার খুব বিশেষ প্রবলেম থাকবে আমি রেকর্ডটা প্রোভাইড করব, ঠিক আছে? আর রেকর্ড বলতে এটা শুধু তোমাকে জিমেইল আইডি দিতে হবে, এবং জিমেইল আইডি দিয়ে তুমি আমার ভিডিওটা তুমি ভিউ করতে পারবা, কিন্তু ডাউনলোড করতে পারবা না, ঠিক আছে? ভিউ করতে পারবা। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে হচ্ছে ডোন্ট ওয়ারি, আমি তোমাকে আগেই বলে রাখতেছি যে আমাদের আজকের ক্লাসটা আমরা এটা কন্টিনিউ করব রাত 10টা পর্যন্ত, বা 10টা 10 পর্যন্ত হয়তো আমরা কন্টিনিউ করব। এরপর আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কন্টিনিউ করতে পারবো না আজকে, যেহেতু আমি ক্লাসটা তোমাদের ইউসিসি থেকে নিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু এখন ইউসিসির মধ্যেই, যেখানে তোমাদের একটু আগে কামাল স্যার ওরিয়েন্টেশন দিলেন, আমি ওখান থেকে ক্লাসটা নিচ্ছি। আর প্রবলেম হচ্ছে আমাদের এটা বন্ধই হয়ে যাবে 10টার সময়, সো আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আসলে আমি এটা কন্টিনিউ করতে পারবো না, ঠিক আছে? তো এই কারণে আমি জেনে নিলাম যে তোমরা কালকে ফ্রি আছো কিনা। যদি সকালে টাইম দিতা তাহলে খুব ভালো হতো, বাট যেহেতু সকালে অনেকে ক্লাস আছে, আমার কোনো প্রবলেম নেই, আমি তাহলে রাত্রে 8টার সময় তোমাদেরকে টাইমটা দেবো, ঠিক আছে? যদিও রাত্রে 8টার সময় আমার অন্য একটা ব্যাচ আছে, সো ওই ব্যাচটাকে হচ্ছে আমি আগে পরে করে নিব, ঠিক আছে? তোমাদের সুবিধার্থে আগে পরে করে নিব, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তো যাই হোক, আর 2 নম্বর ক্লাস যদি কেউ না পেয়ে থাকো, এটা এমনটা হওয়ার কথা না, তাহলে আমার সাথে একটু ইনবক্সে যোগাযোগ করবা। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে একটু দেখি যে এখানে মধ্যে কি আছে। দেখো, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, হাইফেনেটেড অ্যাডজেক্টিভের মধ্যে বলা হচ্ছে দিস ইজ আ 10 পেজ বুক, আর পরের লাইনে বলা হচ্ছে দিস আর সাম 10 পেজ বুকস। তো একটা তথ্য মাথায় রাখবা, শেষের নাউনটা সিঙ্গুলার নাকি শেষের নাউনটা প্লুরাল, এটা ডিপেন্ড করবে এই ভার্বের উপরে। দেখো, এখানে একটা ভার্ব আছে সিঙ্গুলার, এখানে একটা ভার্ব আছে প্লুরাল।
আবার এখানে ডিটারমিনার হচ্ছে সিঙ্গুলার, এখানে ডিটারমিনার হচ্ছে প্লুরাল। কিন্তু মাঝখানে তোমার যেই অ্যাডজেক্টিভটা বসবে এর সাথে কখনোই এস বাই এস যোগ করা যাবে না। যদি তুমি কখনো দেখো নাম্বার এবং নাউন পাশাপাশি বসে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তাহলে সেই নাম্বার এবং নাউনকে আমরা বলি তারা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, যেহেতু তাদের মাঝখানে একটা হাইফেন যুক্ত থাকে। আর এখান থেকে লক্ষণীয় বিষয় একটাই, যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের সাথে কখনোই কোনো অবস্থাতেই এস কিংবা ইএস কিংবা অ্যাপোস্ট্রফি এস যোগ করা যাবে না। এটা আগামীকালকে আমি তোমাদেরকে স্লাইডে দেখাই দিব, যে কিছু কিছু প্র্যাকটিক্যাল একদম ডিফিকাল্ট কনফিউজিং কিছু কোয়েশ্চেন্স তোমাদেরকে কালকে দেখাবো, যে মানে এগুলা হাইফেনেটেড অ্যাডজেক্টিভের সমস্যা, মানে এস বাই এস হবে নাকি হবে না। ঠিক আছে, কয়েকটার মধ্যে তুমি দেখবা যে এটার মধ্যে এস বাই এস হবে না, তুমি জানতা, বাট এস বাই এস হয়ে গেছে। তো এই টাইপের কিছু প্রবলেম কালকে ক্লাসে আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে তোমার নেক্সট 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আমরা একটু হেডিং দিব নাউন ফাংশনিং অ্যাজ এন অ্যাডজেক্টিভ। এটা খুবই গুরুত্বপূর্ণ, নাউন। আচ্ছা, এখানে এই তো তুমি যে প্রশ্ন করেছো কম্পাউন্ড নাউন কি সেম, আসো আমি এটাই দেখাচ্ছি। নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। আচ্ছা, নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, মনে রাখবা দুটো নাউন যদি পাশাপাশি বসে তাহলে প্রথম নাউনটা কিসের কাজ করে, কমেন্ট বক্সে জানাও দেখি। আচ্ছা, তোমরা সবাই লিখছো যে দুটো নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে। তো এখানে প্রথম যে নাউনটা দেখতে পাচ্ছ টেলিফোন, এই টেলিফোনটা হচ্ছে মূলত বক্সকে মডিফাই করতেছে, মানে বক্সের একটা ক্যাটাগরি সম্পর্কে জানাচ্ছে যে কেমন টাইপের বক্স, টেলিফোন ক্যাটাগরির বক্স। তার মানে টেলিফোনটা এখানে বক্সকে মডিফাই করেছে, যে কারণে টেলিফোনটাকে আমরা বলবো যে এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, মানে সেটা অ্যাডজেক্টিভ। যদিও টেলিফোন কিন্তু মূলত একটা নাউন, তাই না? সো দুটো নাউন যদি পাশাপাশি বসে এবং প্রথম নাউনটা যদি দ্বিতীয় নাউনটাকে মডিফাই করে, তাহলে প্রথম নাউনটাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ। একই কথা 2 নম্বর বাক্যে দেখো, এই যে বক্স, বক্স হচ্ছে একটা নাউন এবং এর আগে যে শব্দটা বসেছে এই যে গিফট, গিফট কিন্তু বক্সকে মডিফাই করতেছে। যে কেমন ক্যাটাগরির বক্স, এটা হচ্ছে তোমার গিফট ক্যাটাগরির বক্স। তার মানে এখানে গিফট যেহেতু বক্সকে মডিফাই করেছে, তার মানে এখানে গিফটটাকে আমি বলবো যে এটা একটা মডিফায়ার, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু লাস্টে যেটা তোমরা দেখতে পাচ্ছ, লাস্টের যে সেন্টেন্সটা, এখানের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি, এই ঢাকা কি ইউনিভার্সিটিকে মডিফাই করতেছে? ঢাকা কি ইউনিভার্সিটির কোনো ক্যাটাগরি? ঢাকা কি ইউনিভার্সিটির কোনো অবস্থা? ঢাকা কি ইউনিভার্সিটির কোনো গুণ? ঢাকা কি ইউনিভার্সিটির কোনো দোষ? তাহলে এখন তোমরা নিজেই নিজেকে প্রশ্ন করে উত্তর বের করো যে ঢাকা কি ইউনিভার্সিটিকে মডিফাই করতেছে কিনা, অর্থাৎ ঢাকা কি ইউনিভার্সিটির কোনো দোষ কিনা, ঢাকা ইউনিভার্সিটির কোনো গুণ কিনা, ঢাকা ইউনিভার্সিটির কোনো অবস্থা কিনা, ঢাকা ইউনিভার্সিটির কোনো ক্যাটাগরি কিনা? অবশ্যই না। তার মানে বোঝাই যাচ্ছে এখানেও দুটো নাউন পাশাপাশি বসছে, কিন্তু প্রথম নাউনটা দ্বিতীয় নাউনটাকে কোনোভাবেই মডিফাই করে না, বরঞ্চ এই দুটো মিলেই কিন্তু একটা যৌথ নাউন ক্রিয়েট করে, একটা প্রপার নাউন ক্রিয়েট করে। তো এই ক্ষেত্রে এই দুটোকে আমরা বলতে পারি এটা একটা কম্পাউন্ড নাউন, অর্থাৎ ঢাকা এবং ইউনিভার্সিটি, এটাকে আমরা বলবো এটা একটা কম্পাউন্ড নাউন। আর কম্পাউন্ড নাউনের মধ্যে প্রথম যে নাউনটা সেটা কিন্তু নাউন হিসেবেই থাকবে, সে কিন্তু কখনো অ্যাডজেক্টিভ হবে না। তাহলে এখন এই প্রশ্নটাও তোমার একটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন, আমি এইমাত্র যেটা দিয়েছি, ধরো ঢাকার নিচে আন্ডারলাইন করা, যে এটা কি। ম্যাক্সিমাম ছেলেপেলেই উত্তর দিয়েছে যে ঢাকা ইউনিভার্সিটি, এখানে ঢাকা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু ঢাকা কিন্তু অ্যাডজেক্টিভ না, এখানে ঢাকা কিন্তু নাউন। কিন্তু গিফট বক্স, এখানে গিফটটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ গিফট কিন্তু বক্সকে মডিফাই করতেছে। তাহলে আশা করা যায় যে এই কনসেপ্টটাও আমরা সবাই বুঝতে পেরেছি। নেক্সট, অ্যাডজেক্টিভের পঞ্চম কনসেপ্ট, কনসেপ্ট নাম্বার 5। 5 নম্বর কনসেপ্টটা এনাফের ব্যবহার। ঠিক আছে, এই এনাফের ব্যবহার থেকেও তোমার প্রশ্ন হয়। ঠিক আছে, এনাফের ব্যবহার এখান থেকেও তোমার প্রশ্ন হয়, মানে জাস্ট পজিশনটা মনে রাখবা যে এনাফ কোথায় কোথায় বসে। দুটো পজিশন একটু মনে রাখবা। প্রথমটা হচ্ছে তোমার, যেমন ধরো আই হ্যাভ এনাফ মানি, আবার আমি লিখলাম আই এম গুড এনাফ। আই হ্যাভ এনাফ মানি, আর পরে আমি লিখলাম যে আই এম গুড এনাফ। এখন এখানে প্রথম বাক্যটার দিকে একটু তাকাও, এই যে এই সেন্টেন্সটার দিকে একটু তাকাও, দেখো এখানে মধ্যে কি বলা হচ্ছে। এই যে এনাফ, এই এনাফটা কিন্তু তোমার কাকে মডিফাই করতেছে, সরি কোথায় বসেছে, এটা কিন্তু মানির আগে বসেছে।
আর মানিটা তোমার কেমন টাইপের পার্টস অফ স্পিচ, এটা একটা নাউন। তার মানে এনাফ কোথায় বসতে পারে, এনাফ হচ্ছে নাউনের আগে বসতে পারে। আর পরের বাক্যে দেখো এই যে গুড, এই যে গুড, এই গুড এটা কিন্তু মূলত একটা অ্যাডজেক্টিভ। আর এনাফ অ্যাডজেক্টিভের আগে বসে না, কিন্তু এনাফ বসে অ্যাডজেক্টিভের পরে। তাহলে এনাফের পজিশনটা তোমরা নিশ্চয়ই তোমাদের মনে থাকবে যে এনাফ কোথায় কোথায় বসতে পারে। এনাফের দুটো পজিশন আছে, এর মধ্যে একটা পজিশন হচ্ছে সে নাউনের আগে বসে, আরেকটা পজিশন হচ্ছে অ্যাডজেক্টিভের পরে বসে। জাস্ট এটা মনে রাখবা। এখন এখান থেকে অতিরিক্ত একটা তথ্য তোমাকে খাতায় লিখে রাখতে হবে, তো খাতায় লিখে রাখো যে এনাফের সাথে কয়েকটা বিষয় কখনোই হবে না। সেটা হচ্ছে এনাফের সাথে এলওয়াই হবে না, এনাফলি, এনাফলি বলে কিন্তু কোনো শব্দ নাই। এনাফের সাথে এস হবে না, এনাফ এস বলেও কিন্তু কোনো শব্দ নাই। এনাফের সাথে টু হবে না, এনাফ টু বলে কোনো শব্দ নাই। আবার এনাফের সাথে দেন হবে না, এনাফ দেন বলেও কোনো শব্দ নাই। তার মানে যেই যেই অপশনে তুমি দেখবা যে এনাফ লি আছে, এনাফ এস আছে, কিংবা এনাফের আগে পরে টু আছে, কিংবা এনাফের আগে পরে দেন আছে, ওই অপশনগুলো ক্রস দিয়ে দিবা। তার মানে এনাফের সাথে কখনোই এল ওয়াই এস টু দেন এই চারটা টার্ম বসবে না। তাহলে তোমার ওই যে প্রশ্ন সঠিক উত্তর বের করাটা অনেক সহজ হয়ে যাবে। যে এনাফ যুক্ত প্রশ্ন দেখার সাথে সাথে তুমি দেখবা যে অপশনের কোথায় কোথায় কোন কোন অপশনে টু আছে, কোন অপশনে এনাফের সাথে এল ওয়াই আছে, কোন অপশনে দেন আছে, কোন অপশনে এস আছে। যে অপশনে এগুলো দেখবা ওগুলা ক্রস দিয়ে দিবা, ঠিক আছে? আর যে অপশনে নাই সেটাই সঠিক উত্তর। আচ্ছা, আবার সঠিক উত্তর বের করার সময় তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে সে কি নাউনের আগে বসছে নাকি পরে বসছে, এটা মাথায় রাখতে হবে। নাউনের পরে কিন্তু যাবে না, নাউনের আগে যাবে। কিংবা অ্যাডজেক্টিভের আগে বসছে নাকি পরে বসছে, এটাও অ্যাডজেক্টিভের আগে যাবে না, যাবে কোথায়? অ্যাডজেক্টিভের পরে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এক্সাম্পল 100% আছে, কিন্তু সময়ের অভাবে আজকে এটা আমি দেখাচ্ছি না। এটা আগামীকালকে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে প্রত্যেকটাই এক্সাম্পল সহকারেই দেখাবো। একদম হাই ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেন ওয়ার্কশিট থেকে আমি তোমাদেরকে দেখাবো। ডোন্ট ওয়ারি, ঠিক আছে? ডোন্ট বি ওয়ারিড। আপাতত আজকে কনসেপ্টগুলো একটু বুঝে নাও, তাহলে কালকে হাই ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেনগুলো সলভ করতে একটু সুবিধা হবে। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, যেগুলো এখন দেখাচ্ছি এগুলো একেবারেই বেসিক কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অ্যাডজেক্টিভ থেকে জাস্ট 5টা পয়েন্ট আমরা স্টাডি করলাম। কয়টা পয়েন্ট? 5টা পয়েন্ট। এর মধ্যে একটা পয়েন্টে আমরা দেখেছি যে তোমার এটা কেমন টাইপের ওয়ার্ড আর কি। দেন আমরা এটার সিরিয়ালটা দেখেছি বা রয়্যাল অর্ডারটা দেখেছি। আমরা অ্যাডজেক্টিভের সাথে এনাফের প্রয়োগটা দেখেছি, তাই না? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এটা কনসেপ্টটাও আমরা ক্লিয়ার করেছি। নাউন ফাংশনিং অ্যাজ এন অ্যাডজেক্টিভ এই কনসেপ্টটাও আমরা ক্লিয়ার করেছি। আচ্ছা, এখন এগুলার বাইরে একটা বেসিক তথ্য তোমাদেরকে একটু জেনে রাখাটা দরকার। 6 নম্বর পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে তোমার টাইপস। মনে রাখবা যে অ্যাডজেক্টিভ কয় টাইপের হতে পারে, এখান থেকেও কিন্তু তোমার প্রশ্ন হয়। কয় টাইপের হতে পারে এখান থেকেও প্রশ্ন হয়। যেমন ধরো এটা এরকম হতে পারে যে নাম্বার 1, আমি তোমাকে কিছু রিয়েল প্রশ্ন দেখাই, কেমন? কিছু রিয়েল প্রশ্ন দেখাই। আচ্ছা, মিস্টার রহমান is an honest person. সরি, পার্সন হচ্ছে অফিসার। এরপর দেখো নেক্সট হচ্ছে মিস্টার রহমান is honest. মিস্টার রহমান is fond of music. আন্ডারলাইনটা ছিল ধরো এই যে অনেস্ট, এই অনেস্ট, এই ফন্ট। এটা কেমন টাইপের পার্টস অফ স্পিচ এটা বের করতে বলা হয়েছে, মানে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আর আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবেই। এটা আমি তোমাকে এই ক্লাসে দেখালে এটা হবে না, কারণ পার্টস অফ স্পিচ আমরা জানি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা যদি প্রত্যেকটা আইটেম না পড়ি তাহলে একটা সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। যেহেতু আমরা নাউন প্রোনাউনের ক্লাস করেছি, অতএব নাউন প্রোনাউন কোন কোন পজিশনে বসে সেটা হয়তো আমরা এখন পারবো। আমরা যেহেতু আজকে অ্যাডজেক্টিভের বেসিকটা দেখতে পাচ্ছি, তাহলে অ্যাডজেক্টিভ কোনটা হবে সেটা হয়তো আমরা বলতে পারবো। ঠিক একইভাবে যখন আমরা অ্যাডভার্ব করব, যখন আমরা ভার্ব করব, তারপর হচ্ছে কনজাংশনের ক্লাস করব, তখন আমরা একটা সেন্টেন্স থেকে পজিশন দেখে আমরা হচ্ছে পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, এখানের মধ্যে একজন কমেন্ট করেছে, প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর পরেরটা হচ্ছে অ্যাডভার্ব। মজার বিষয় হচ্ছে এখানে যে 3টা আন্ডারলাইন দেখতে পাচ্ছ, এই 3টাই হচ্ছে অ্যাডজেক্টিভ। 3টাই অ্যাডজেক্টিভ। কিভাবে হয়েছে? প্রথমটার মধ্যে যে অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ, এটার সাথেই কিন্তু তুমি দেখো একটা নাউন আছে। তার মানে এখানে যে অ্যাডজেক্টিভটা বসেছে, এই অ্যাডজেক্টিভ কিন্তু তোমার নাউনের সাথে বসেছে।
খেয়াল করছো? আচ্ছা, আর পরের বাক্যে দেখো যে অ্যাডজেক্টিভটা, এই যে এই অ্যাডজেক্টিভ, এটার পরে কিন্তু কোনো নাউন নাই, আছে কি? কোনো নাউন নাই। আচ্ছা, এনাফ, আবার এনাফ আমি ক্লাসের রেকর্ডটা আজকে দিয়ে দিচ্ছি, তো তুমি একটু প্লে ব্যাক করে নিও, ওখান থেকে দেখতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, দেখো এখানে লেখা আছে তোমার অনেস্ট, অনেস্টের পরে কিন্তু কোনো নাউন নাই, তার মানে সে কিন্তু নাউন ছাড়া বসেছে। আবার 3 নম্বর বাক্যে দেখো এই যে অ্যাডজেক্টিভ, এটার পরে কিন্তু আবার একটা প্রিপোজিশন বসেছে। তার মানে অ্যাডজেক্টিভ কয়েকটা টাইপের হতে পারে। কিছু অ্যাডজেক্টিভ দেখবা যে তারা নাউনের সাথে বসেছে, যেমন এই যে নাউন। আবার কিছু অ্যাডজেক্টিভ নাউন ছাড়া বসে, যেমন এখানে কোনো নাউন নাই। আবার কিছু অ্যাডজেক্টিভের পরে দেখবা সরাসরি প্রিপোজিশন ইউজ করা হয়েছে। তো এদের আবার স্পেসিফিক নাম আছে। অর্থাৎ নাউনের সাথে যে অ্যাডজেক্টিভ বসবে এদেরকে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিবিউটিভ টাইপস অফ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ, অ্যাট্রিবিউটিভ ইউজেস অফ, অথবা ইউজ অফ অ্যাডজেক্টিভ, ইউজ অফ অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ প্রয়োগ। অ্যাট্রিবিউটিভ মানে আরোপ করা, নাউনের আগে এটাকে আরোপ করেছে। আচ্ছা, দ্বিতীয় দেখো এখানে কিন্তু তোমার সাথে কোনো নাউন নাই, আর এ জাতীয় প্যাটার্ন গুলোকে আমরা বলবো প্রেডিকেটিভ ইউজেস। প্রেডিকেটিভ ইউজেস বা প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। আর 3 নম্বরে যে অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ, এটার পরেই দেখো যে তোমার একটা প্রিপোজিশন আছে। যেই অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশন থাকে, ঠিক আছে, তো এই টাইপের অ্যাডজেক্টিভ গুলোকে আমরা বলবো যে এরা নন অ্যাট্রিবিউটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ। নন অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নের উত্তর আমি একটু পরে আসতেছি। আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভের 3 ধরনের ইউজেস হতে পারে, যার একটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউটিভ নাউন সহ, আরেকটা হচ্ছে তোমার প্রেডিকেটিভ যেটা নাউন ছাড়া, আরেকটা হচ্ছে তোমার নন অ্যাট্রিবিউটিভ যেটার পরে প্রিপোজিশন থাকবে। এখন পরীক্ষার মধ্যে ধরো এই যে এই প্রশ্নটা, যে এটা, ঠিক আছে, এখানে ধরো তোমার হচ্ছে এই যে অনেস্ট দেখতে পাচ্ছ, অনেস্টের নিচে আন্ডারলাইন করা আছে। আমি এখানে অনেস্ট কথাটা দেখতে পাচ্ছি, ধরো ফর এক্সাম্পল অনেস্টের নিচে কি আছে, অনেস্টের নিচে আন্ডারলাইন করা আছে। এখন অপশন নাম্বার এ তে দেয়া আছে অ্যাট্রিবিউটিভ, অপশন নাম্বার বি তে প্রেডিকেটিভ, অপশন নাম্বার সি তে নন অ্যাট্রিবিউটিভ, আর অপশন নাম্বার ডি তে দেয়া আছে অ্যাডভার্ব। তখন 100% তোমাকে বলতে হবে এটা প্রেডিকেটিভ। এবং এই টাইপের প্রশ্ন কিন্তু এসেছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা আছে। সো আমরা কোনো অ্যাঙ্গেল তো বাদ দিতে পারবো না, যেহেতু হাই ফ্রিকোয়েন্সি প্রশ্ন নিয়ে আমরা কাজ করতেছি। সো আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল বিশ্লেষণ করে প্রস্তুত হতে হবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, ঠিক একইভাবে এখানে যদি আন্ডারলাইন করা থাকে তখন তুমি উত্তর দিবা এটা নন অ্যাট্রিবিউটিভ। ঠিক আছে, এখানে আন্ডারলাইন থাকে তুমি বলবা যে এটা তোমার হচ্ছে তোমার সরি, এটা হচ্ছে তোমার প্রেডিকেটিভ, এটা হচ্ছে প্রেডিকেটিভ, আর এটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউটিভ। এভাবে আমাদেরকে উত্তর বের করতে হবে। এখন একজন প্রশ্ন করছে যে নাউন যদি না থাকে তাহলে বুঝবা কিভাবে যেটা অ্যাডজেক্টিভ? এটা বোঝা খুবই সহজ। যদি দেখো যে এখানে যে শব্দটা বসেছে, এই যে মিস্টার রহমান ইজ অনেস্ট, তুমি এই সেন্টেন্সটার কথাই তো বলছো, তাই না? তো এখানের মধ্যে তুমি একটু চিন্তা করো, এই যে শব্দটা বসেছে অনেস্ট, এই অনেস্টটা কার সম্পর্কে বলা হচ্ছে? ডেফিনেটলি এই সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে। সাবজেক্ট সম্পর্কেই যখন কোনো একটা অ্যাডজেক্টিভ কথা বলে তখন কিন্তু ওই অ্যাডজেক্টিভের পরে নতুন করে কোনো নাউন রিপিট না করলেও চলবে। অর্থাৎ আমি যদি এখানে বলতে মিস্টার রহমান ইজ অনেস্ট ম্যান, এখানে ম্যান না বললেও কিন্তু চলে, কারণ অনেস্ট বলতে কাকে বোঝানো হচ্ছে? রহমানকে বোঝানো হচ্ছে। মানে যাহাই সাবজেক্ট তাহাই কিন্তু অবজেক্ট। তো দুটো যেহেতু সেম সেম হয়ে গেছে, এই কারণে এই পজিশনটাকে আমরা বলি যে এটা কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট পজিশন। কমপ্লিমেন্ট মানেই হচ্ছে যা সাবজেক্ট এবং অবজেক্টকে সমান সমান করে। অর্থাৎ একই ব্যক্তি নিয়ে যদি কথাবার্তা হয় তাহলে সেটাকে আমরা বলবো যে এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। তো আশা করা যায় আমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছি। আর কমপ্লিমেন্ট পজিশনে তোমার যে থাকবে, যেমন এখানে যে কমপ্লিমেন্ট হিসেবে অনেস্ট কথাটা বসেছে, কমপ্লিমেন্ট পজিশনে যে বা যারা থাকবে তারা কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ হতে বাধ্য। আমি আবারও বলছি, কমপ্লিমেন্ট হিসেবে যারা থাকে তারা কিন্তু সর্বদা অ্যাডজেক্টিভ হতে বাধ্য। কারণ কমপ্লিমেন্ট হিসেবে কাজই করে দুটো পার্টস অফ স্পিচ, হয় নাউন থাকবে অথবা অ্যাডজেক্টিভ থাকবে। অনেস্ট যেহেতু জন্মগতভাবেই একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা নাউন হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ডেফিনেটলি অনেস্ট হচ্ছে এখানে মানে অ্যাডজেক্টিভের কাজ করবে। তো আশা করা যায় যে তুমি বুঝতে পেরেছো যে শেষে যদি নাউন না থাকে তাহলেও কিন্তু তোমার অ্যাডজেক্টিভ হতে পারে যদি সে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাসে অলরেডি আমার সময়সীমা অতিক্রান্ত, ঠিক আছে, ওয়ার্নিং দেওয়া শুরু হয়ে গেছে আমাকে। মানে এখনই ছাড়তে হবে, কারণ এটা প্রতিষ্ঠান তো 10টার বেশি আসলে এখানে স্টে করাটা সম্ভব না। তো আমি ইনশাআল্লাহ আগামীকালকে তোমাদেরকে এই ক্লাসের বাকি অংশটুকু আগামীকালকে রাত্র 8টা থেকে আমি ক্লাসটা নেব। ঠিক আছে, 8টা থেকে আমাদের অনওয়ার্ড যতটুকু সময় লাগে, 8টা থেকে 9:30 10টা যতটুকু সময় লাগে, আমরা কালকে আমাদের বাকি আলোচনাটা হাই ফ্রিকোয়েন্সি লেকচার শিটের মাধ্যমে আমরা কমপ্লিট করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা।
আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।